পুলিশ ফাইল। হুগলির দাঁতপুর থানার কোনরপাড় গ্রামের এক বাড়িতে 2015 সালের 15ই মার্চ রাতে এইভাবেই খুন হয়েছিলেন এক বৃদ্ধা। খুনিকে পুলিশ খুব সহজেই গ্রেপ্তার করেছিল এবং মহামান্য আদালত তাকে উপযুক্ত শাস্তিও দিয়েছিলেন। কিন্তু আজকের পুলিশ ফাইলসের এই পর্ব সেই খুনের অপরাধ নিয়ে নয়, এমনকি খুন হয়ে যাওয়া বৃদ্ধা বা খুনিকে নিয়েও নয়। আজকের পুলিশ ফাইলসের এই পর্ব এক অসহায় মায়ের করুণ কাহিনী, যিনি মরেননি কিন্তু সন্তানের জীবন থেকে হারিয়ে যেতে চাইছেন, যিনি নিজে অন্ধকারে থাকতে চাইছেন শুধু একটাই কারণে, যাতে তার সন্তান আলোয় বাঁচতে পারে। আজ আমরা সরাসরি সেই মাকে আপনাদের সামনে এনেছি, দেখুন। আমি আয় করতাম, ও নিয়ে যেত, নিয়ে গিয়ে ওর বউ ছেলেকে ছেলে মেয়েকে সবাইকে খাওয়াতো। ও মুসলিম, এটা আমাকে বলেনি, বলেছিল বাঙালি। আমাকে বাঙালি হিসেবে আমাকে বিয়ে করেছিল। বিয়ে করে নেওয়ার পর আমাকে শাওড়াপুলি নিয়ে গিয়ে রেখে দেয় ওখানে। আমাকে ওখানে পোস্ট কোয়ার্টার নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পর আমি আয় করতে লাগলাম। আমি না আয় করলে আমাকে মারতো, খুব মারধর করে পয়সাগুলোকে সব নিয়ে রাখ, ওর বউ ছেলেকে খাওয়াতো, না দিলে আমাকে মারতো কালি কালি। দাঁতপুর থানার কোনরপাড় গ্রামের যে পরিবারের কাহিনী আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব, সেই পরিবারে কোনো পুরুষ সদস্য নেই। বাড়ির 4 জন সদস্যের 4 জনই স্ত্রীলোক। ইনি আরতি মণ্ডল, বাড়ির বৃদ্ধা গৃহকর্ত্রী। আরতি দেবীর 2 মেয়ে, টুসি ও টুম্পা। আরতি দেবী বহু কষ্টে 2 মেয়েরই বিয়ে দিয়েছিলেন, কিন্তু হতভাগ্য এই বৃদ্ধার 2 মেয়ের কারোর বিয়েই বেশি দিন টেকেনি। 2 মেয়ে বিয়ের কিছুদিন পর স্বামীর ঘর ছেড়ে মায়ের কাছে ফিরে আসতে বাধ্য হয়। তবে বড় মেয়ে টুসি নিঃসন্তান হলেও ছোট মেয়ে টুম্পার একটি মেয়ে ছিল। আরতি দেবীর এই ছোট্ট নাতনিটি ছিল সংসারের প্রাণ, গরিব হতভাগ্য সংসারের সুখের চাবিকাঠি। আমার দেরি হয়ে যাচ্ছে, মেয়েকে নিয়ে তো পারি না। আরে খেয়ে নে। আচ্ছা আচ্ছা আমি বলছি, কিন্তু তার আগে তুমি আমার কাছে এসো। না আমি জানি তুই জোর করে দুধ খাই দিবি। মানি কি খাবে? আয় আয় আগে খেয়ে নে। দুধ বাঁচাও। আচ্ছা আচ্ছা, কাল থেকে না হয় আমি ছানা করে দেবো। না আমি ছানাও খাবো না। এমন করে না শোনা, যদি দুধ না খাও তাহলে কি করে বড় হবে তুমি? তাই তো, তুমি এখন পড়াশোনা করো, পরিশ্রম করো, আর পরিশ্রম করলে দুধ খেতেই হবে। মাও তো পরিশ্রম করে, লোকের বাড়ি কাজ করে, মানিও তো খেতে কাজ করে, ওরা কেন দুধ খায় না? ওর সঙ্গে কথায় পারবে না মা। আয় তুই এদিকে আয়, আর দুধটা খেয়ে নে। দাঁড়া দাঁড়া, ওকে বুঝিয়ে বললে ও ঠিক বুঝবে। রানী শোনা, মা আর মানি যখন ছোট ছিল না, তখন রোজ দুধ খেত। দুধ খেলে হাড়ে জোর বাড়ে। ওদের হাড়ে জোর আছে বলেই তো এত কাজ করতে পারে। তুমিও দুধ খাও, তুমিও পরিশ্রম করতে পারবে। ইস, আমি মায়ের মতো লোকের বাড়ি কাজ করব? বালাই ষাট, তুমি কেন লোকের বাড়ি কাজ করবে, খেতে কাজ করবে? তুমি কি আমাদের মতো মুখ্য? তুমি কত লেখাপড়া করবে, বড় বড় পাশ করে চাকরি করবে। হ্যাঁ, সারাদিনে 10 মিনিট বই নিয়ে বসে না, ও আবার চাকরি করবে। দেখবে এবছরই ফেল করবে। এই টুম্পা, কতবার না বলেছি বাচ্চাদের সাথে এইভাবে কথা বলবি না, তাতে ওদের মন ভেঙে যায়। না না, মন ভাঙবে কেন? রানী জানে যে মা ওকে কতটা ভালোবাসে, তাই তো মা ওকে শাসন করে। কি রানী শোনা, তাই না? হ্যাঁ। তাহলে যাও যাও, তাড়াতাড়ি মায়ের হাত থেকে দুধটা খেয়ে নাও। মাও দেখুক যে রানী সোনা মাকে কতটা ভালোবাসে। যাও যাও, তাড়াতাড়ি যাও। এই নাও, খেয়ে নাও, খেয়ে নাও। আর খাবে? থাক, আর খেতে হবে না। মা এই দুধটা ধরো, এটা তুমি রেখে দাও, বিকেলে এসে গরম করে খাইয়ে দেবো। চল চল, দেরি হয়ে যাচ্ছে স্কুলে। মা আসি, হ্যাঁ? চল চল। দুর্গা দুর্গা, উফ, কি যে হবে। এই আবার আবার তোমার সেই ওই একই কথা। কি করব বল, আমি যখন থাকবো না, তোরা 2 বোন ওই বাচ্চাটাকে নিয়ে একা একা কি করে থাকবে? আচ্ছা বলতো, পুরুষ ছাড়া কোনো সংসার চলে? চলে, খুব চলে। আচ্ছা মা, পুরুষ মানুষের সংসার তো আমরা করে এসেছি, আচ্ছা এই ভালো, আমরা বেশ ভালোই আছি।
আমরা দুই বোনে মিলে রানীকে কাজকর্ম করে ঠিক বড় করে তুলবো। আর ওই একদিন আমাদের দুঃখ ঘোচাবে, তুমি দেখে নিও মা। টুম্পা, একটু দাঁড়াবে? কি ব্যাপার বলুন তো, আপনি আমার পেছনে কেন পড়েছেন? না না, তোমার পেছনে কেন পড়তে যাব? তোমার সাথে আমার একটু কথা আছে। আমার সাথে কথা আছে? আমি আপনাকে চিনি না, জানি না, আর আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলবো? কিন্তু আমি তো তোমাকে চিনি। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি, আর আমার নামটাও জানা হয়ে গেছে। কি ধান্দা বলুন তো আপনার? তুমি বিশ্বাস করো, আমার কোনো ধান্দা নেই। আমি শুধু একবার 5 মিনিটের জন্য তোমার সাথে কথা বলতে চাই। কি কথা বলুন তো? এখানে এই রাস্তায় দাঁড়িয়ে, এখানে তোমার সাথে দাঁড়িয়ে কথা বললে তো অনেক লোক দেখে ফেলবে। তাই আড়ালে গেলে সুবিধা হয় একটু, তাই না? অসভ্য কোথাকার। তুমি ভুল বুঝছো। আমি কিন্তু কথাটা তোমার বাড়িতে গিয়েও বলতে পারি। আমার বিয়ে হয়ে গেছে, আর একটি মেয়েও আছে, সেটা জানেন তো? হ্যাঁ, আমি সব জানি। জানলে তো আর কোনো কথাই থাকে না। আর কখনো আমার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন না। ঠিক আছে, তবে আমি কিন্তু রোজ যাতায়াতের পথে এখানে দাঁড়িয়ে থাকবো। কখনো যদি তোমার মনে হয় যে আমি তোমাকে কি বলতে চাইছি সেটা তুমি জানতে চাও, তখন আমাকে বলো, আমি তোমার বাড়িতে গিয়ে কথাটা বলবো। আমার কিচ্ছু শোনার নেই, আর বাড়িতে যাওয়ারও দরকার নেই। আর আমাকে কখনো বিরক্ত করবেন না, যত সব। লোকটাকে তুই চিনিস? কে লোকটা? সত্যি কথা বলবি। না রে দিদি, আমি চিনি না। এই তোকে ছুঁয়ে বলছি, আমি লোকটাকে কোনো দিন দেখিনি, কিন্তু এই 7-8 দিন হলো রোজ ওখানে দাঁড়িয়ে থাকে। আচ্ছা, যদি কোনো মতলব থাকে তাহলে বাড়িতে কেন আসতে চাইবে? সেটাই তো ভাবছি। আর আমাদের সম্বন্ধে সব কিছু জানে। তোকে বিয়ে টিয়ে করতে চায় না তো? তোর কি মাথা কাথা খারাপ হয়েছে? দেশে এত মেয়ে থাকতে আমাকে বিয়ে করবে? আমার একটা মেয়ে আছে। সেটা কি ও জানে? হ্যাঁ, জানে। তাহলে তো ভালোই হয়েছে। ভালো মানে? মানে ও যদি সবকিছু জেনে শুনে তোকে বিয়ে করতে চায় তাহলে তোর কিসের আপত্তি? না না, ন্যাড়ায় বেলতলাতে একবারই যায়। দৌড়বোকা মেয়ে, ওটা তোর আফসোসের কথা। একবার মাথায় বেল পড়েছে বলে কেউ কি বেল গাছটা কেটে দেয়? আবার যায়। হ্যাঁ, একটু সাবধানে যাই আর কি। খুব তো জ্ঞান দিচ্ছিস, তবে নিজে বিয়েটা করলি না কেন? আমার কথা আলাদা। হ্যাঁ, আমার যদি একটা বাচ্চা টাচ্চা থাকতো তখন হয় আমি ভেবে দেখতাম আমার কথা। একদম ভুল কথা। বাচ্চা কাচ্চা থাকলেই বরং বিয়ে করার চিন্তা আসে না। থাক, খুব হয়েছে, আর তর্ক করতে হবে না। এখন আমার কথা শোন ভালো করে, একটু লক্ষ্য রাখ যে ছেলেটা রোজ দাঁড়াচ্ছে কিনা। যদি দাঁড়ায় তাহলে একদিন আমাদের বাড়িতে নিয়ে আয়। সেসব দেখা যাবে। তবে তুই কিন্তু মাকে কিচ্ছু বলিস না দিদি। আচ্ছা বেশ, আমি মাকে কিছু বলবো না, কিন্তু তুই সবার আগে আমাকে বলবি, তারপর আমি মাকে সব বুঝিয়ে বলবো, ঠিক আছে? ঠিক আছে। আপনি এইভাবে কেন সময় নষ্ট করছেন বলুন তো? কি চান আপনি আমার কাছে? বিয়ে করতে চাই। কি? আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনার স্ত্রী কি আপনাকে ছেড়ে চলে গেছে? না তবে কি তিনি মারা গেছেন? না, মানে আমি এখনো বিয়ে করিনি। তবে আমার মতন এরকম একটা মেয়ে স্বামীর ঘর ছেড়ে আসা, কেন আপনি বিয়ে করতে চাইছেন বলুন তো? এ সমস্ত কথা এখানে রাস্তায় দাঁড়িয়ে না বলে তোমার বাড়িতে গিয়ে বললে ভালো হতো না? বাড়িতে নিয়ে যেতে বললেই তো আর নিয়ে যাওয়া যায় না। আগে আমাকে সবকিছু জানতে হবে, শুনতে হবে, তারপর তো নিয়ে যাব। ঠিক আছে, তুমি বলো তুমি কোথায় গেলে তোমার সুবিধা হবে। এই রাস্তা দিয়ে তো অনেক পাড়ার লোকজন যাতায়াত করে। চলুন, ওইদিকে একটা ঘাট বাঁধানো পুকুর আছে, ওখানেই যাই। হ্যাঁ চলো। আসুন 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 আসুন। এবার বলুন তো,
আপনার মতলবটা কি? মতলব? আচ্ছা, তোমার কি মনে হয় আমার কোনো কুমতলব আছে? সেরকম হলে তো আমি আসতামই না, কিন্তু আমার একটা কথা মনে হচ্ছে, একজন অবিবাহিত মানুষ আমাকে কেন বিয়ে করতে রাজি হবে? ও আচ্ছা আচ্ছা, মানে তুমি মনে করো না আমি তোমার মধ্যে একজন কপাল পোড়া মানুষ, আর সেজন্যই তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, আর তাই তোমার সেই কষ্টটা দূর করবো বলেই তো তোমাকে বিয়ে করতে চাইছি। কপাল পোড়া বলছেন কেন? তাছাড়া আর কি, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তারপর দুবেলা দুমুঠো ভাতের জন্য কি অমানসিক পরিশ্রমটাই না করেছি। সবাই না নিজের ধান্দায় আমাকে দিয়ে গাধার মতো খাটনি খাটিয়ে নিয়েছে। আমাকে কেউ ভালোই বাসেনি, কেউ কোনোদিন আমার কথা ভাবেও নি। সেটা আমি ভাববো, আপনি সেটা কি করে বুঝলেন? অনেক ঘাটের জল খেয়েছি তো, মানুষ দেখে তাই চিনতে পারি। তাছাড়া তুমি কত ভালো মেয়ে সেটা তো আমি জানি। আমার সব খবর কার কাছ থেকে জানলেন? তুমি ওই সরকার বাড়িতে অনেকদিন কাজ করছো তো? হ্যাঁ, আপনি ওদের চেনেন? ও বাড়িতে যখন দালানের কাজ হচ্ছিল আমি তো ওখানে জোগালের কাজ করছিলাম। তুমি আমাকে দেখোনি ঠিকই, তবে আমি কিন্তু তোমাকে দেখেছি। তারপর তোমার পেছন পেছন গিয়ে তোমার বাড়ি পর্যন্ত দেখে এলাম তোমার বাড়িটা কোথায়। এবার তোমার বাড়িতে যাব, তারা যদি রাজি থাকে তো তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাবো। আমি আগে বাড়িতে কথা বলি, তারপর আপনাকে জানাবো। ঠিক আছে, তবে বেশি দেরি করো না কিন্তু। কোথায় বাড়ি আপনার? শেওড়াফুলিতে, ওখানে একটা ঘর ভাড়া নিয়ে আছি। আপাতত ওখানেই আছি, আর টাকা পয়সা যা জোগাড় করেছি তাতে একটা জমির খোঁজও পেয়েছি। আর আমার তো সেরকম খরচাপাতি কিছু নেই, ওই টুকটাক করে চলে যাচ্ছে আর কি। আর কিছু পয়সা জমালে তখন একটা বাড়ি বানাবো, ওখানেই থাকবো। এই কদিন একটু কষ্ট করতে পারবে না? আমি এখন যাই। কিছু বলে যাবে না? আমার কাজের দেরি হয়ে যাচ্ছে, পরে বলবো। আমি এখন যাই। কিছু বলবে? আপনার নাম? আমার নাম জগাই, জগাই মণ্ডল। ঠিক আছে, আমি এখন যাই। জগাই মাদাই যেই হোক, ছেলে যদি ভালো হয় তো রাজি হয়ে যাওয়া উচিত। আমিও তো তাই বলেছি মা। দেখ, আমার তো কেউ নেই ভাবনার, কিন্তু তোর তো মেয়ে আছে বল। আর ও যদি তোকে আর রানীকে সুখে রাখে তাহলে তোর আপত্তি কিসে? আমি আমাকে নিয়ে ভাবছি না রে দিদি, কিন্তু রানী যদি কষ্ট পায় তখন কি হবে বল? আর ও যদি ওখানে গিয়ে মানিয়ে নিতে না পারে? এই কথাটা অবশ্য আমিও ভেবেছি। ও যদি ওখানে মানিয়ে নিতে না পারে, আর রানী সোনাকে আমি না দেখে থাকবো কি করে? এই হচ্ছে তোমার দুমুখো কথা মা। একদিকে তোমার মেয়ে আর নাতনি কষ্ট পাবে ভেবে চোখের জল ফেলছো, আর অন্যদিকে তাকে কেউ বিয়ে করে নিয়ে যাবে বলে কেঁদে ভাসাচ্ছ। এটা কিন্তু ঠিক না মা। না রে দিদি, এখানে যেমন আছি ভালোই আছি। এরপর শেওড়াফুলিতে গেলে কোন স্কুলে ভর্তি করব, সেখানে পড়াশোনা করবে কিনা, ওখানে গিয়ে ওর মন বসবে কিনা, তারপর তোদের ছেড়ে থাকতে পারবে কিনা বল। তাছাড়া আর একটা ব্যাপারও আছে। কি ব্যাপারে? এখন বিয়ে করার নেশায় রানীকে যেমন মেনে নিতে চাইছে, ভবিষ্যতে কি সেটা থাকবে? কেন? ও তো বলেইছে যে ও নিজের বাচ্চা কাচ্চা চায় না। সেটা এখন বলেছে, পরে তো অন্যরকম ভাবতে পারে। এসব কথা আগে থেকে ভালোভাবে বলে নিবি। আমি কি বলবো মা? যদি কথার বলার হয় তোমরা কথা বলবে। আচ্ছা বেশ বেশ, আমরা না হয় কথা বলবো, কিন্তু তার আগে ওকে একদিন বাড়িতে ডাক। কালকেই ডাক তুই। আচ্ছা সোনা, এবার বল তো, তুই আমাদের কাছে থাকবি না মা নতুন বাবার সঙ্গে যাবি? ওই লোকটা আমার নতুন বাবা। কোন লোকটা? ওই যে কাল এসেছিল। তুই লোকটাকে দেখেছিস? আমি তোমাদের সব কথা শুনেছি। আমি ওই লোকটার সঙ্গে যাব না। ওই লোকটা বলে না সোনা, ও তোমার বাবা, দেখবে তোমায় খুব ভালোবাসবে। আমি যাব না। মাকে ছেড়ে তুই থাকতে পারবি এখানে? পারবো। কটা মাস তো, তারপরে তোর বাবা মা এসে তোকে নিয়ে যাবি। আচ্ছা সোনা, সত্যি করে বল তো, তোর কি কষ্ট হচ্ছে? না।
তাহলে তুই এরকম মুখটা গোমরা করে আছিস কেন? মা কোথায়? ঘরে আছে, ডাকবো? না থাক, আমিই যাচ্ছি। আরে তুই যদি এরকম ভাবে কাঁদিস তাহলে ওকে ওকে কে সামলাবে বল? ওর তো মনটা ভেঙে যাবে। আমি ওকে ছেড়ে থাকতে পারবো না রে দিদি। ছেড়ে থাকবি কেন? কটা মাসের তো ব্যাপার। ভাববি ক মাসের জন্য দিদুনের কাছে বেড়াতে এসছে, তারপর তোর কাছে নিয়ে যাবি। আমি তোকে রেখে চলে যাব বলে মন খারাপ হয়ে যাবে না তো? তোর মনে কিছু থাকলে খুলে বল বাবা, আমি কিন্তু তোর কথা ভেবেই রাজি হয়েছি। ওই লোকটা তোমায় তাড়িয়ে দেবে না তো? আরে না না, কত ভালো ছেলে, তোকে খুব ভালোবাসবে, দেখিস। তবে ঠিক আছে। এই তো রানী সোনা আমার বুদ্ধিমতী মেয়ে, ওকে বেশি বোঝাতে হবে না। আমি এই মাসেই টুম্পার বিয়ে দেবো, তুই আবার ঠাকুর মশাইয়ের বাড়ি যা। ঠাকুরমশাই আবার কি হবে? জগা তো বারণ করলো ওই পুরোত্তর ডাকতে। এই মাসে বিয়ের তারিখগুলো একটু জেনে আয়, শুভ কাজ তো, একটা ভালো দিন দেখে হোক। কাঁদিস না মা, এবার তো তোর সুখের দিন এলো। বেঁচে থাকো বাবা, সুখে থাকো, আর আমার মেয়েটাকে। আপনি কোনো চিন্তা করবেন না মা, আপনার মেয়ে রাজরানী হয়েই থাকবে। কাঁদিস না, কাঁদিস না, ও কষ্ট পাবে, ওকে একটু আদর করো। আরে তাড়াতাড়ি পাটা চালাও। কেন? কেন হবে? হাজারোটা লোক দেখলে হাজারোটা প্রশ্ন করবে, তখন প্রশ্ন করলে করবে, তুমি কি চুরি করেছো? যা সত্যি তাই বলবে। আরে না না, ও সমস্ত ফালতু লোকের সাথে কি কথা বলে? জামাল, নতুন চিরা নাকি রে? আবার দাঁড়িয়ে বললে কেন? চলো তাড়াতাড়ি পা চালাও। আরে একটা পাইপ খাই যা, আল্লাহ তোর ভালো করবে। আরে জামাল, এসো। আসলে মানে আমি তো একা থাকি এখানে, তাই হয়তো সব একটু অগোছলো হয়ে আছে। এবার যখন তুমি চলে এসছো, আর কোনো চিন্তা নেই, একটু মানিয়ে গুছিয়ে নিই এবার থেকে। আচ্ছা, ওই মেয়েটা তোমাকে জামাল বলে ডাকছিল কেন? ছাড়ো তোর কথা, বস্তির মেয়ে কি না কি বলেছে। শোনো, তুমি বসো বসো বসো, আরে বসো। কিন্তু শাড়ি, মানে আমি তো আমার সঙ্গে কিছুই আনিনি। না, জামা কাপড় সব আছে, সেসব রাতে পাবে। রাতে? কেন, ওগুলো কোথায় রেখেছো? আর সেসব রাতেই দেখতে পাবে। আজ তোমার ফুলসজ্জা না? ধ্যাৎ, ধ্যাৎ কি? আরে বাবা, বিয়ে যখন হয়েছে তখন ফুলসজ্জা তো হবেই, তবে এখানে না, তবে কোথায়? আমার মাসির বাড়িতে। মাসি? তুমি তো বলেছিলে তোমার কেউ নেই, তাহলে মাসি এলো কোথা থেকে? না মানে আমার বাবার গোষ্ঠীর, মানে জ্ঞাতি গোষ্ঠী বলে কেউ নেই, তবে মায়ের পক্ষের এক বোন আছে। সে কোথায় থাকে? এই তো এখানেই থাকে। নিয়ে যাব, রাতে নিয়ে যাব, সেখানে মাসি সব গুছিয়ে রেখেছে। আর এই বেলার খাওয়াটা আমি বাইরের থেকে নিয়ে আসবো। রাতে মাসি ওখানে রান্না করবে, খাওয়া দাওয়া ওখানে করবো, তারপর মাসি তোমাকে সব বুঝিয়ে দেবে। উনি এত সব কিছু করছে, তবে আমাদের বিয়ের কথাবার্তা বলার সময় ওনাকে নিয়ে যাওনি কেন? আসলে মাসি খুব ব্যস্ত, তার উপরে বিয়েতে তোমাদের কোনো আত্মীয় স্বজনকে বলনি, আমি কেন আমার মাসিকে বলতে যাব? তবে আমার মাসি কিন্তু খুব ভালো, উনি আমাদের এখানকার গার্জিয়ান। তুমি কিন্তু মাসির সব কথা শুনবে, তাহলে তোমার ভালো হবে। শোনো, আমি চট করে গিয়ে খাবারটা নিয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে। আর কোথায়? আর কোথায় পাবো? বাজারে তো এই অবস্থা দেখছো। বাজারের অবস্থা খারাপ কোথায়? বিকেল থেকে তো 4টে ক্ষেপ মেরেছিস, কি ভেবেছিস যে আমি তোদের কোনো খোঁজ খবর রাখি না? দুটো হাফ রেটে আছে, মারবো টেনে এক চট। দে দে, আরো 200 টাকা দে। তুমি এভাবে সব কেড়ে নিলে আমাদের কিভাবে চলবে? কি? আমি সব কেড়ে নিচ্ছি? আমার দয়ায় আছিস
আর আমার সঙ্গে চিটিংবাজি করছিস? দে দে টাকাটা দে। আমি এখান থেকে এবার চলেই যাব। তো যা না, যা। কে তোকে আটকে রেখেছে? যা। হ্যাঁ, এখন তো ছুড়েই ফেলবে আমাকে। বেরো, বেরো এখান থেকে। এখানে দাঁড়িয়ে বকবক করে সময় নষ্ট না করে দেখ আরো দুটো খদ্দের ধরতে পারিস কিনা। তাতে না তোর কোনো লস হবে না। ওই যে এসে গেছে। তোরা এখন সব যা, আমি পরে তোদেরকে সব রাত্রিবেলায় ডেকে নেব। যা, তোরা সব যা। যা। বাহ, খুব সুন্দর। মাসিকে প্রণাম করো। থাক থাক থাক। মাসি, জগাই কেমন বউ এনেছে বলো? খুব সুন্দর। আমি সব কথা শুনেছি। অনেক কষ্ট করেছো, আর কষ্ট করতে হবে না। মাসি, বলছিলাম তুমি ওকে সব শিখিয়ে পড়িয়ে নিও। টুম্পা কিন্তু খুব ভালো মেয়ে। আমি তো সব শিখিয়ে পড়ে নেবই, সব ব্যবস্থা করে রেখেছি। বলছিলাম মাসি, ফুলসজ্জা কখন হবে? আরে দাঁড়া দাঁড়া, অত তাড়া কিসের? আগে ও খাওয়া দাওয়া করুক, তারপর আমি ওকে নিজে হাতে সাজিয়ে দেব। ফুলসজ্জা বলে কথা। মাসি, আমি তাহলে আসি। এসো। ও কোথায় যাবে? কোথাও না, তুমি আগে খাওয়া দাওয়া করে সেজে গুজে নাও। ও ঠিক সময় মতো এসে পড়বে। ও খাবে না? খাবে পরে। তুমি এসো, এসো আমার সঙ্গে এসো। চলো। আয় আয়, যা নাগরের মন ভরিয়ে দে। এখানে না যত বেশি তুই নাগরের মন ভরাতে পারবি তত বেশি সুখে থাকবে। শোন, তোর যে ঘরে বিয়ে হয়েছিল সে ঘর কিন্তু টেকে নে। তবে হ্যাঁ, এখানে তুই যদি ঠিকঠাক কথা শুনে চলতে পারিস তাহলে এ ঘর কিন্তু তোর ভাঙবে না। যা 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 যা, তোর নিজের কপাল তুই গুছিয়ে নে। যা। তুমি ছাড়ো আমাকে। তুমি মদ খাও, তুমি একটা বাজে লোক। মর কি করলাম? এ তো অমৃত। তুমি কি? আমি তোমার প্রথম নাগো গো নাগো। ছাড়ো আমাকে। সে কোথায়? কে কে? জগাই মণ্ডল। জগাই মন্ডল? জগাই? আমি তো শুনেছি জামাল এ পাড়ায় তোমাকে এনেছে। জামাল? জামাল? হ্যাঁ, জামাল এ পাড়ার দালাল। ওই তো গ্রামগঞ্জের থেকে মেয়ে এনে কমিশনে এ পাড়ায় সাপ্লাই দেয়। এসো করছো না? এসো। আমি তোমায় বুঝি গো, এত মস্তি করতে এসেছি। সোনা, না সোনা, এসো না। সামলাও, সামলাও তোমার বউকে। আমি তোমাকে শেষবারের মতো বলে দিলাম, শোনো না, বলছিলাম আজ প্রথম দিন বলে একটু কষ্ট হয়েছে। খবরদার খবরদার, একদম গায়ে হাতে মিল বলে দিচ্ছি। কেন মাথা গরম করছে বলো তো? আমি কি কিছু করেছি? দাঁড়া, তুই কি করেছিস তোর অবস্থা আমি দেখাচ্ছি। তুই আমার জীবনটাকে শেষ করে দিয়েছিস। আরে দূর বোকা, আরে প্রথম দিনের কাস্টমারের টাকাটা আমি নিয়েছি, তো কাল থেকে যা ইনকাম হবে এত ইনকাম করবি সব তো তুই। কত টাকা হবে বলতো তোর? হ্যাঁ, ইনকাম? তুই তোর বউকে দিয়ে ইনকাম করা। বউ? আরে তাই তো করাচ্ছি।
মিথ্যে কথা। আমি সব জানি, তোর বউ বাচ্চা সব আছে। আচ্ছা তো, আচ্ছা একটা বউ থাকলে কি বিয়ে করে আরেকটা বউ নিয়ে থাকা যায় না? হুম? না না, যায় না। যায় যায়। শোনো, আবার বলছি, আমি কিন্তু তোমার কোনো ক্ষতি করিনি। তুমি লোকের বাড়িতে কাজ করে যে টাকা কামাতে, তাতে তোমার মেয়ের জন্য তুমি কি করে উঠতে পারতে? হুম? ওটা সৎ পথে রোজগার করতাম। এটা অসৎ পথ। তোমাকে কে বলেছে? এই পথে নেমে কত লোক সংসার চালায় জানো? এই দেখো না, এই তোমাদের মতো মেয়েদের দালালি করে আমি যে টাকা ইনকাম করি, তাতে আমার দেশের বাড়িতে আমার সংসার চালাই। আমাকে ওখানে খোঁজ করে 90 দিল, 90 দেওয়ার পর আমি আয় করতে লাগলাম। আমি না আয় করলে আমাকে মারতো খুব, মারধর করে পয়সাগুলো সব নিয়ে রাত ওর বর ছেলেকে খাওয়াতো, না দিলে আমাকে মারতো কালি কালি। আমি এই কাজ করব না, কাল সকালেই আমি বাড়ি চলে যাব। এখান থেকে যাওয়া কি অত সহজ মনে করেছো? আমাকে তোমরা কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, কাল যখন চলেই যেতে চাইছো চলে যেও, তবে তুমি এখান থেকে চলে যাওয়ার সাথে সাথে আমি তোমার গায়ে যাব। তুমি আজ রাতে নতুন বাবুর সাথে যা যা করেছো সব আমার কাছে ছবি তোলা আছে। আমি সেই ছবি নিয়ে তোমার গায়ের লোকেদের দেখিয়ে বলবো তুমি এইসব কাজ করে টাকা ইনকাম করো। কেউ বিশ্বাস করবে না, সবাই বুঝবে যে তুমি বিয়ে করার নাম করে তুমি আমাকে এই নোংরা জায়গায় এনে ফেলেছো। তবে এটা তো বিশ্বাস করবে যে রানীর মার দুটো বিয়ে হয়েছে, আবার এপাড়াতে এক বাবুর সাথে সারা রাত ভাড়া খেতে। তুমি এত বড় শয়তান! আমি শয়তান না, আমি শয়তান হলো না তোমাকে মোটা টাকায় বেচে দিতাম, অন্তত কমিশনে খাটাতাম না। শোনো, আমি স্বামী হয়ে তোমার সাথে এখানেই থাকবো। আমি দালালির কাজ করব আর তুমি রাতে ডিউটি করবে। প্রচুর টাকা কামাবো, প্রচুর। অসম্ভব, আমার বাড়ির লোকেরা এসব শুনলে। কেউ জানবে না। আরে তুমি মাঝে মধ্যে সেজে গুজে তোমার গ্রামের বাড়িতে যাবে, তোমার বাড়ির লোকেরা, গায়ের লোকেরা সবাই জানবে যে আমি টুটিয়ে সংসার করছি। আর তোমার মেয়ে দিদিমার কাছে মাথা উঁচু করে মানুষ হবে। হ্যাঁ, শোনো না, বলছি এর থেকে আর ভালো কি হতে পারে বলো তো? না না, এর থেকে খারাপ কিছু হয় না। তোমাকে হাত জোর করে বলছি, তুমি আমাকে ছেড়ে দাও। আমি এই কাজ করতে পারবো না, ছেড়ে দাও তুমি আমাকে। এই সালি, অনেক নাটক করেছিস তুই। হ্যাঁ, অনেক নাটক দেখেছি তোর। তোর পেছনে আমি অনেক দিন ঘুরেছি, অনেক টাকা খরচা করেছি। সেই টাকাগুলি আমাকে তুলতে হবে না? হ্যাঁ, যা এবার সন্তানের মুখের দিকে চেয়ে অসহায় টুম্পা দেবীর জামাল ওরফে জগায়ের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। মা, দিদি এবং মেয়ের অজান্তেই স্বামীর ঘরে সুখের সংসার করার নাম করে নিষিদ্ধ পল্লীতে যৌনকর্মী হিসেবে নিয়মিত কাজ করে যেতে থাকে টুম্পা। তার বাপের বাড়ির লোকেরা জানতেই পারেনি যে তাদের মেয়ের শরীর এবং মন নিষিদ্ধ ঘুণ পোকার আক্রমণে কিভাবে ঝাঁঝরা হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আবারও সন্তান সম্ভবা হয়ে পড়ে টুম্পা, আর তাই তাকে কিছুদিনের জন্য এই নিষিদ্ধ পল্লীর কাজ বন্ধ রাখতে হয়। কিরে, কি হয়েছে? কি হয়েছে মানে? কি হয়েছে মানে? হুম, এই বাচ্চাটা ছুতো দিয়ে আর কতদিন ঘরে বসে চুপচাপ থাকবে? কিসের বাচ্চার ছুতো? এইটুকু ছোট বাচ্চা কি মা ছাড়া থাকতে পারে? থাম, তোর মতো আমি অনেক মা দেখেছি। সারাদিন এই বাচ্চাটার কাছে থাকবে আর বিকেল বেলায় গিয়ে ডিউটি করবে। তোকে তো হাওড়া শিয়ালদায় গিয়ে খাটতে হচ্ছে না। বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রেখে যাবে আর কাজের ফাঁকে মাঝে মাঝে এসে দেখে যাবে। না, আমি এই কাজ করতে পারবো না। পারবি না মানে? তোর ঘাড় পারবে। সালি, তোর অনেক নাটক দেখেছি আমি। হ্যাঁ, বাচ্চা কান্নাকার বাচ্চা আমার নামে চালিয়ে দেওয়ার তাল। একদম বাজে কথা বলবে না। চুপ!
সালি, তা বুঝতাম যদি একটা মেয়ের জন্ম দিতিস, ভাড়া কাটিয়ে কিছু টাকা ইনকাম করতে পারতাম। তোমার লজ্জা করে না বলতে? নিজের সন্তানকে কোনো বাপ ভাড়া খাটায়? আমি খাটাই, আমি। হট, হট, চল। আচ্ছা বাচ্চাটা পড়ে যাবে। টানাটানি না করে বাচ্চাটাকে তুমি ধরো, আর আমি ওকে নিয়ে যাচ্ছি। ওই মাকেও খেয়েছে, ও বমি করে দেবে। ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। দাও, আমি দেখছি, দাও। শোনো না, আর কয়েকটা মাস মাত্র। একটা দিনও না, গত 1 বছর ধরে আমি তোর কমিশন মিস করেছি। মাসি, ওকে নিয়ে যাও। না না, ধরো ধরো বাচ্চাটাকে ধরো। তুমি আমার কথা একটু শোনো, দাও, তুমি দাও। একটু শোনো। আমি দেখছি, চল আমাকে, দাও। ওকে ছেড়ে দাও। চল আমার সাথে, ছেড়ে দেবো তোকে। চল চল আমার সাথে, চল। আমাকে ছেড়ে, চল। আয় বলছি, আয় আয়। লাইলা, আয় লাইলা। কি হয়েছে, জেলাচ্ছ কেন? এ কি টুম্পা? আজ থেকে ও কাজ করবে, তুই ওকে চটপট রেডি করে দে। কিন্তু ওর বাচ্চা? চপ, দরদ একেবারে উঠলে উঠেছে। ওর টাকাটা তুই দিবি? আমি কেন দেবো? যখন দিবি না তখন চুপ করে থাক। যেটুকু করতে বলছিস সেটুকু কর। ওকে চটপট রেডি করে দে, ওর নতুন কাস্টমার আছে। দিচ্ছি। লাইলা, আমার ছেলেটাকে বাঁচাও লাইলা। আমি কি করে অতটুকু ছেলে রেখে? চুপ, ওরা শুনতে পাবে। আজকের কাজটা সেরে ফেল। সকালে জামাল ঘুম থেকে কখন ওঠে? মালকে ঘুমায় তো, 8টার আগে ওঠে না। একটা কাজ কর, ভোর 3টের সময় তোকে ডেকে দেবো। চটপট বাচ্চাটাকে রেডি করে 4টে ট্রেন ধরে চলে যা, সোজা বাড়ি। বাচ্চাটাকে বাঁচাতে হলে এছাড়া আর কোনো উপায় নেই। বাড়ির লোক তো এইসবের কিছু জানে না। কতদিন আর বাড়িতে না জানিয়ে থাকবি? যদি বাচ্চাটাকে বাঁচাতে চাস তাহলে বাড়িতে সব জানিয়ে দে। চল এখন আমার সাথে। কি রে, এত ভোরবেলা তুই? দিদি, ওকে একটু ধর। কেন রে, কি হয়েছে? আমার একটু জল দেবে মা? হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, তুই বস। কি হয়েছে রে, কি হয়েছে তোর বল? জগাই কোথায়? কে জগাই? ও জামাল, ও হিন্দু নয়। ও মা গো, কি বলছিস তুই? হ্যাঁ, তুই কি বলছিস এটা? আমি তোদের সব মিথ্যে কথা বলেছি। কি কি মিথ্যে বলেছিস বল? আমি মায়ের সামনে সব বলতে পারবো না। কেন বলতে পারবি না? এর আগে তো কোনোদিন মিথ্যে কথা বলিসনি। এনে ধর। বল, এবার বল কি হয়েছে? তোমার ছোট মেয়ে নষ্ট হয়ে গেছে। আমি আরো বাড়িতে ফিরবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার। নরকের মাল, তুই নরকেই থাকবি। হ্যাঁ, যা, আজ থেকে তুই লাইনে গিয়ে দাঁড়াবি। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে আমি লাইনেই দাঁড়াবো, আর আমি সংসারে ফিরবো না। তুই একটা কথা ভালো করে শুনে রাখ, তোকে আর কোনোদিন কেউ বাঁচাতে পারবে না। তোমাকে কেউ বাঁচাতে পারবে না? না, পারবে না, পারবে না। তোকে জেলের ঘানি কাটতেই হবে। জেলের ঘানি আমাকে কাটতেই হবে, তাই তো? জেলের ঘানি আমাকে। একদম বাধা দিবি না। আমি নিজে অন্ধকারে থেকে আমার বাচ্চাদের আমি ভালো করে মানুষ করব। আমার বাড়ির লোকেরা তোকে কেউ বাঁচাবে না। শুনে রাখ, তুই জামাল দালাল, একদম গুণ করে ফেলবো। কিরে, কোথায় গিয়েছিলে তুই? বাড়িতে। জামালকে বলে যাস না কেন? এত কথা তোমার কি দরকার? কাজের কথা শোনো। কিসের কাজের কথা? আমি সংসারের সমস্ত বাঁধন কাটিয়ে এসেছি।
আজ থেকে আমি সব কাজে মন দেব। সাবাস, এটাই তো আমি চাই। আজ থেকে না আমি তোকে একেবারে মালামাল করে দেব। তোমায় কিছু করতে হবে না, জিও। আজ থেকে আমার রেট ডবল আর তোমার কমিশনও ডবল। রাজি? রাজি। আজা আজা বেটি, গলে লাগ যা। রানী সোনা, রানী সোনা, আরে বাবা পড়াশোনা করছো? খুব ভালো, খুব ভালো। কি চাই এখানে? এমনি এই মেয়ের সাথে দেখা করতে এলাম। রানী সোনা, এসো বাবা আমার কোলে। বাবা এত রাগ? আচ্ছা দেখি এবার তোমার রাগ কোথায় থাকে। এ দেখো তোমার জন্য একটা দামি কেক নিয়ে এসেছি। জুতো মেরে গরু দান করার কোনো দরকার নেই। জুতোর থেকে গরুর দাম কিন্তু অনেক বেশি মা। মানে? মানেটা এই মেয়েটার সামনে না বললেই ভালো হতো না? রানী সোনা, তুমি একটু যাও তো, বাইরে মিলির সাথে খেলা করো। আমি যখন ডাকবো তুমি তখন চলে আসবে, কেমন? কি ব্যাপার? দিদি কোথায়? বাড়িতে নেই। দিদি আমার কথা কিন্তু কিছুতেই শুনছে না। কি কথা শুনছে না? কেন, বাড়িতে কিছু বলেন? না, কি হয়েছে? আমি দিদিকে রাস্তায় দুদিন ধরেছিলাম, বুঝলে, পুলিশের ঝামেলা করতে বারণ করেছিলাম, কিন্তু দিদি কিন্তু কিছুতেই শুনছে না। বারবার পুলিশে যাবার ভয় দেখাচ্ছে। ভয় দেখাচ্ছে না, ও পুলিশে যাওয়ার আগে সব আটঘাট গোছাচ্ছে। তোমার মুখোশও খুলবেই। হ্যাঁ, কথাটা আমাকে বলেছিল, তবে কথাটা শুনেই আমি রাস্তায় ওকে ঠাসিয়ে চড় মেরেছি। কি? তুমি আমার বড় মেয়ের গায়ে হাত দিয়েছো? এত সাহস তোমার? তোমাদের ভালোর জন্যই ওর গায়ে হাত দিয়েছি। দেওয়াচ্ছি, এবার আমি থানায় যাব। কি লাভ হবে? থানায় যদি পুলিশ আমাকে ধরে নিয়ে যায়, তোমাদের কত ক্ষতি জানো? কিসের ক্ষতি? সেটা বলতেই তো এলাম। বসো, সব বুঝিয়ে বলছি। বসার দরকার নেই, যা বলা তাড়াতাড়ি বলো। আচ্ছা, তোমার ছোট মেয়ে মাসে কত আয় জানো? আমার জানার দরকার নেই। তবুও শোনো না, যদি ঠিকঠাক মন দিয়ে কাজ করে কমপক্ষে 20,000। তুমি চুপ করো। আর তোমার বড় মেয়ে, ও যদি এই লাইনে নামে, 20 না হলেও কমপক্ষে 15,000 তো হবেই। তো জীব আমি টেনে ছিঁড়ে নেবো জানোয়ার। 20 আর 15 যোগ করলে দাঁড়ায় মাসে 35,000 টাকা। বেরো ওখান থেকে, বেরো। এখনো শেষ হয়নি। আমি এখানে এসেছি রানীকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। আর কয়েক বছর পরে রানীও ডাগর হয়ে যাবে। কচি মালের দাম না চচ্চর করে বাড়ে। কমপক্ষে 50,000 তো হবে। খুন করে ফেলবো আমি তোকে। বড্ড গলার জোর হয়েছে তোর না বুড়ি? গলার এখনো কি দেখেছিস? এবার চিৎকার করে গায়ের লোক ডাকবো। আরে ডাক ডাক, এই সমস্ত গ্রামের লোক না আমার দিকে আছে। তোর আসল চেহারা দেখলে না আর তোর দিকে থাকবে না, সেই ব্যবস্থাই হচ্ছে। এই কিসের ভয় দেখাচ্ছিস রে বুড়ি তুই? হ্যাঁ, পুলিশের ভয় দেখাচ্ছিস? তোদের সব কটাকে না এই উঠোনে পুঁতে রাখবো। আয় দেখি তোর কত ক্ষমতা। আমি এখনই থানায় যাব। তোর বেশি তেল হয়েছে না বুড়ি? বেশি তেল হয়েছে ছাড় তোর। বলছি। তোকে তোর বড় সাহস, তুই আমার গায়ে হাত দিবি? এবার তুই রানী সোনা, আমার মেরে ফেললো। বাঁচাও, আমাকে মেরে ফেললো। তুই এসছিস, এবার তুই মর। তুমি এখানে কি করছো? মা, মা, ওকে ছাড়িস না, ওকে ধর।
ছুরি 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 দিয়ে খুন করেছে, ছুরি দিয়ে খুন করেছে। মা, মা গো, মা তোমার কিচ্ছু হবে না, মা তোমার কিচ্ছু হবে না, আমি ওকে ছাড়বো না মা, আমি ছাড়বো না মা, মা, মা। সংসার হারানো মেয়ের নতুন সংসার সাজিয়ে দিতে গিয়েই অপমৃত্যু হয়েছিল দাঁতপুরের কোনারপাড় গ্রামের এই মায়ের। তবে অপরাধী ছাড়া পায়নি। পুলিশ অভিযোগ পেয়ে খুব অল্প সময়ের মধ্যেই জামাল ওরফে জগাইকে গ্রেপ্তার করে। 15/3/2015 তারিখে ঠিক সন্ধ্যে 7:30-8টার সময় গোস্বামীমালপাড়ার কেলোরপাড়ে বলে একটা জায়গায়, সেখানে ভারতী মণ্ডল, যার বয়স 65 বৎসর, তাকে আসামি শুভ, জাহাঙ্গীর, মল্লিক, বিকেল, 3টে নাম, একটা বড় ছুরি দিয়ে তাকে ওখানেই হত্যা করে। যে ছুরিটা দিয়ে মারে, সেই ছুরির প্রথমের ভাগটা, অগ্রভাগটা ভেঙে পড়ে যায় মাটিতে, আর ভাঙা ছুরি দিয়ে এদের দুজনকে আঘাত করে পালিয়ে যায়। পুলিশ 80 দিনের মাথায় তদন্ত শেষ করে চার্জশিট দেয়। আমি চাইছি ওর সাজা হোক, নাহলে ফাঁসি হোক, নাহলে কিন্তু ছাড়া পেলে আমাদেরকে সবাইকে মেরে দেবে, কাউকে ইয়ে করে রাখবে না। আমাকে এখন যতদিন পারবো ওখানেই থাকবো। দেখি বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আমি গেলে তো এখন আমার দিদির উপরে অত্যাচার করবে পাড়ার লোকেরা, ওই জন্য আমি এখন যাচ্ছি না। আমি ওকে দেখতে পাইনি, তা যখন ও মেরে দিয়ে চলে যায় তখন আমি ওকে দেখেছি, তার আগে আমি কোনো দেখতে পাইনি ওকে। তখন আমি জল আনতে যাচ্ছিলাম কলেতে, হঠাৎ একটা চিৎকার শুনতে পেয়ে জল থেকে কলে জল আর নিয়ে নিয়ে ছুটে তখন চলে এসেছি। ছুটে এসে দেখছি তখন মেরে দিয়ে তখন ও ছুটছে ছুরি দিয়ে। এত বড় ছুরিটা ঠিক এত বড়, মানে এত জোরে মেরেছে, ছুরিটা তখন ভেঙে পড়ে গেছে, মানে এত জোরে মেরেছে, ভেঙে পড়ে গেছে ছুরিটা। তখন ঘরে দেখছি রক্ত ভর্তি হয়ে আছে। তখন মাকে জাগাচ্ছি, মা তখন মরে গেছে, তখন মানে বেঁচে নেই। তখন এই মেয়েটা, রাজলক্ষ্মী মেয়েটা, ও তখন আমার মায়ের কাছেই পাশে ছিল, তখন ও সব দেখেছে। ও বলেছে যে হ্যাঁ আমি মাঝে দেখেছি শুভ মেরেছে। আমি যে তুই দেখেছিস? বলছে হ্যাঁ আমি সব দেখেছি। আমি কি চাইছি, আমি ওর সাজা চাই, ওর ফাঁসি হোক, না হলে যাবজ্জীবন জেল হোক, দুটোর মধ্যে একটা চাই, কিন্তু বাকি জীবন যদি ছাড়া পায় ও রাখবে না। ও বলে দিয়েছে, সেবারে আমি সাক্ষী দিতে এসেছিলাম এখানে, সেদিনকেও বলে দিয়েছে, আমার সামনে বলে দিয়েছে, বলছে তুই যতদূর পারছিস নড়, তারপর আমি আছি, ছাড়া পেলে তোকে আমি শেষ করব, আর তোর রাজলক্ষ্মী রায়কে আর তোর বোনকে। যে একটা কিসে ছুরি এনে মেরেছিল, যে বেলু রাজাঘাটে খেলছিলাম, আমি পাম হয়ে রক্ত ছিটকে খেয়ে হয়ে গেছি। তারপর মাছকে ধরেছে, মাছকে আবার এসে মাটি গলাটা ধরলো, সবাইকে এলো, এসে আর দাদুকে ডাকতে গেল, মা আর জানে আমার মনে নেই। একজন মানুষ কত জঘন্য যে এই ধরনের একটা ঘটনা ঘটাতে পারে তার স্ত্রীকে দিয়ে। তাই মাননীয় বিচারক সমস্ত পর্ব বিবেচনা করে সাক্ষী শপথ দেখে আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা। খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে পুলিশ ফাইলস। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।